বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান কৃষি কথা। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে।
VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানোসার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্ব-সহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান কৃষি কথা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। নমস্কার বন্ধু, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর। সকলকে জানাই আরও একটা নতুন দিনের শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও রয়েছি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত টানা 5 ঘন্টা বেতার বিদ্যাসাগরের রেডিওর এপারে আড্ডার আসরে। এখন ঘড়িতে বাজে ঠিক বেলা 1টা, আর সময় হয়ে গিয়েছে বেতার বিদ্যাসাগরের কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান কৃষি কথার। ভারত সরকারের রসায়ন ও সার মন্ত্রকের উদ্যোগে ম্যাট্রিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। আজকের বিষয় মাটির রক্ষণাবেক্ষণ ও সারের ব্যবহার, সয়েল মেইনটেন্যান্স অ্যান্ড ইউজ অফ ফার্টিলাইজার। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। আজ আমরা
সকল চাষের একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আপনি মাটি পরীক্ষা, পুষ্টির গুরুত্ব, ব্যবহারের পদ্ধতি এবং এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, যা আপনি সময় মতো প্রয়োগ করে সুবিধা গ্রহণ করতে পারেন। হ্যাঁ, আপনাদের সকলের জন্য জানা খুবই জরুরি যে সার ফসলের উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলে এবং সার স্বাভাবিক উৎপাদনের প্রায় 50% ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সার সঠিকভাবে এবং নির্দিষ্ট সময়ে ব্যবহার করলে আমরা ফলনে অনেক উপকার পাই। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে ভারতের জনসংখ্যা দিন দিন খুব দ্রুত গতিতে বাড়ছে, কিন্তু আমাদের উৎপাদন এমন গতিতে বাড়ছে না, যা আগামী সময়ে খাদ্য সমস্যার কারণ হতে পারে। এই বিষয়টিকে মাথায় রেখে ভারত সরকার সারা দেশে মাটি পরীক্ষার একটা নিবিড় অভিযান শুরু করেছে, এবং যার অধীনে আপনাকে আপনার জমির মাটি পরীক্ষা করে একটি মৃত্তিকা স্বাস্থ্য কার্ড সরবরাহ করা হয়, এবং এর মাধ্যমে আপনি আপনার খামার এবং আপনার ফসল সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে সক্ষম হবেন। আমরা একটি নির্দিষ্ট পরিমাণ সারের ব্যবহারও নিশ্চিত করতে সক্ষম হব। আমরা সকলেই সাধারণভাবে আমাদের জমিতে ইউরিয়া, ডিএপি, পটাশ, এনপিকের মতো সার ব্যবহার করি। তবে আমাদের অবশ্যই জানতে হবে যে আমাদের জমিতে কতটা সার ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, প্রকৃত পদ্ধতি কী। এর পাশাপাশি আমাদের অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির সাথে সারের ব্যবহারও নিশ্চিত করতে হবে, যাতে জমির উর্বরতা বজায় থাকে এবং এর কার্যকারিতা বজায় থাকে। হ্যাঁ, যদি জমির ভেতরে সম্পূর্ণ পরিমাণে উপাদান না থাকে, তবে আমরা যে ফলন চাই তা পেতে পারি না। এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের মাটি পরীক্ষা করা উচিত, যাতে আমরা জানতে পারি যে আমাদের জমিতে কোন উপাদানের অভাব রয়েছে এবং কখন এটি ব্যবহার করা উচিত এবং কিভাবে এটি ব্যবহার করা উচিত। আমাদের আজকের প্রোগ্রামে আমরা এটি নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে সমস্ত ক্রিয়াকলাপ মাটিতে প্রায় 2 ফুটের মধ্যে ঘটে এবং আমাদের পূর্বপুরুষরাও এই জমিতে চাষাবাদ করতেন। আমাদের বাবাও কৃষিকাজ করছিলেন, আমরাও করছি এবং আমাদের সন্তানরাও কৃষিকাজ করবে। কিন্তু আমাদের প্রধান দায়িত্ব হলো আমরা যেন আমাদের জমির উর্বরতা, এতে পাওয়া পুষ্টি হ্রাস পেতে না দিই। এর জন্য আমাদের সেচের জলও সঠিকভাবে ব্যবহার করা উচিত। আমরা আপনাকে একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে চাই। উদাহরণস্বরূপ, আপনি একটি ব্যাংকে টাকা জমা করেন এবং আপনি সেই অ্যাকাউন্ট থেকে কিছু টাকা উত্তোলন করেন। কিছু সময় পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায় এবং যখন আপনি আবার ব্যাংক থেকে টাকা নিতে যান, তখন ব্যাংক আপনাকে অস্বীকার করে যে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকায় পেমেন্ট দেওয়া যাচ্ছে না। একইভাবে মাটির অভ্যন্তরে একটি নির্দিষ্ট পরিমাণ পুষ্টি রয়েছে। আমরা ক্রমাগত ফসল চাষ করছি, যার কারণে এর অভ্যন্তরে পুষ্টির পরিমাণ হ্রাস পাচ্ছে, এবং যে পরিমাণ পুষ্টি সরবরাহ করে আমরা এই উর্বরতা বজায় রাখতে পারি তা সরবরাহ করা আমাদের দায়িত্ব। কিন্তু অভিজ্ঞতা বা জ্ঞানের অভাবে আমরা সেই উপাদানগুলির পরিমাণ বজায় রাখতে পারছি না, যা আমাদের উর্বরতা, উৎপাদনশীলতা এবং ফসলের গুণমান হ্রাস করছে। আমি আরও একটি কথা বলতে চাই যে পুষ্টি উপাদানের অভাবে শুধু ফসলের উৎপাদনশীলতা, জমির উর্বরতা বা তার গুণগত মানই প্রভাবিত হয় না। মানুষ, পশু, পাখিরাও এই ঘাটতিতে আক্রান্ত হয় এবং নানাভাবে তাদের উপর
নতুন নতুন রোগ বা এর প্রভাব দেখা যায়, যার কারণে মানুষ ডাক্তারের কাছে গিয়ে সব ধরনের ওষুধ ব্যবহার করে। মাটির অভ্যন্তরে যদি উর্বরতার মাত্রা বজায় রাখা যায়, তাহলে হয়তো এটিও অনেকাংশে প্রতিরোধ করা যেতে পারে। কৃষক ভাইয়েরা, এখন আমি আপনাদের জানাতে চাই মাটির উর্বরতা কমে যাওয়ার কারণ, মাটির ভেতরে পুষ্টির অভাব কেন। তবে শুনুন। 1. নিবিড় চাষাবাদ। নিবিড় চাষ মানে আমরা ক্রমাগত উন্নত জাতের চাষাবাদ করি এবং আমরা কখনোই ক্ষেত খালি রাখি না, যার ফলে আমাদের ক্ষেতের উর্বরতা এবং পুষ্টির পরিমাণ হ্রাস পাচ্ছে। আমরা ফসল চক্র গ্রহণ করি না, যার কারণে আমরা 1 বা 2টি ফসল গ্রহণ করতে থাকি এবং সেই জন্যে এতে পুষ্টির পরিমাণের অভাব দেখা দেয়। দ্বিতীয়ত, পুষ্টির মাত্রাতিরিক্ত শোষণ। আমরা যদি উচ্চ ফলনশীল জাত নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখতে পাব মাটি থেকে প্রচুর পরিমাণে পুষ্টি শোষিত হচ্ছে, যার কারণে খুব দ্রুত মাটির শক্তি হ্রাস পাচ্ছে। 3. সারের ভারসাম্যহীন ব্যবহার। আমরা আপনাকে আগেই বলেছি, আমাদের প্রাপ্যতা এবং তথ্যের অভাবে আমরা প্রতিনিয়ত আমাদের জমিতে সাধারণ সার ব্যবহার করছি। 4. মাল্টি নিউট্রিয়েন্টের অভাব। যেমনটি আমরা আপনাকে বলেছি যে 17 ধরনের উপাদান প্রয়োজন আমাদের মাইক্রো এলিমেন্ট এবং সেকেন্ডারি উপাদান উভয়েরই ঘাটতি পাওয়া যায়, যা ছাড়া আমরা সম্পূর্ণরূপে উৎপাদন করতে পারি না। 5. ফসলের অবশিষ্টাংশ পোড়ানো। বর্তমানে একটি নতুন পদ্ধতি প্রচলিত হয়েছে, যেখানে কৃষক ভাইরা ফসল কাটার পর তাদের ক্ষেত পুড়িয়ে দেয় এবং পুড়িয়ে ফেলার প্রক্রিয়ায় তারা কেবল ফসল কাটার খরচ কমায়, তবে সবচেয়ে বড় অংশ পার্শ্ব প্রতিক্রিয়া, যা কৃষকের নিজের ক্ষতিকারক। নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, মাইক্রো এলিমেন্টস, সেকেন্ডারি এলিমেন্টস, এই সব উপাদানের অভাব থাকে এবং পুড়িয়ে ধ্বংস হয়ে যায়। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাটির ওপরের স্তরে যে জৈব পদার্থ পাওয়া যায় তা ধ্বংস করে দেয় এবং মাটির উর্বরতা হ্রাস করে এবং পরবর্তী ফলন স্বাভাবিকভাবেই কমে যায়। পোড়ানোর প্রক্রিয়াটি কখনোই করা উচিত নয়। 6. মাটিতে জৈব পদার্থের অভাব। আমরা আমাদের জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছি এবং আমাদের জমিতে ভারসাম্যহীনতা রয়েছে। যদিও আমাদের রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারও ব্যবহার করা উচিত। এটি মাটির শারীরিক এবং রাসায়নিক বৈশিষ্ট্য বৃদ্ধি করে এবং উপাদানগুলির প্রাপ্যতাও বাড়ায়। অতএব রাসায়নিক সারগুলির পাশাপাশি আমাদের জমিতে জৈব সারের ব্যবহারও নিশ্চিত করতে হবে। উদ্ভিদের পূর্ণ বৃদ্ধি ও বিকাশের জন্য 17 ধরনের পুষ্টি প্রয়োজন এবং এই সকল পুষ্টি উপাদানকে সার বা সার হিসাবে কোনো না কোনো রূপে ব্যবহার করতে হয়। আমরা এতদিন ধরে চাষ করে আসছি, কিন্তু আমরা বুঝতে পারি না কোন সার আমাদের ব্যবহার করা উচিত এবং কত পরিমাণে। আজ আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি যাতে জানতে পারি যে কোন উপাদানের অভাব রয়েছে এবং এতে কোন সার ব্যবহার করা উচিত। প্রধানত 3টি উপাদান প্রকৃতি দ্বারা প্রাপ্ত হয়: কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এতে আমাদের কোনো প্রকার সারের প্রয়োজন হয় না। এর পরেও আমাদের আরও 3টি উপাদান রয়েছে, যা আমরা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ আকারে ব্যবহার করি। এই সময়ে আমাদের কাছে যে সার পাওয়া যায় তা হল ভারত ইউরিয়া।
যা থেকে নাইট্রোজেন পাওয়া যায়, ভারত ডিএপি, যা নাইট্রোজেন এবং ফসফরাস উভয় উপাদান সরবরাহ করে, এবং ভারত পটাশ, যা থেকে আমরা পটাশ পাই। আরও একটি সার আছে, এটি বিভিন্ন ধরনের সংমিশ্রণ, যেমন 10-26-26, 20-20-0-13 ইত্যাদি। প্রধানত এবং অপরিহার্য পুষ্টির পরে আমরা এখন অন্যান্য উপাদানগুলি নিয়ে আলোচনা করি। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার পুষ্টিযুক্ত গৌণ উপাদান বা গৌণ পুষ্টির নামে আসে। একটি গবেষণায় দেখা গেছে যে আমাদের জমির মাটিতে সালফারের তীব্র ঘাটতি রয়েছে, যা পূরণ করা একেবারে প্রয়োজনীয়। ভারতের প্রায় 60% মাটিতে সালফার ঘাটতি পাওয়া গেছে এবং আমাদের প্রতিটি ফসলে সালফার যুক্ত করা দরকার। সেজন্য ভারত সরকার সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে সালফারকে চতুর্থ প্রধান উপাদান হিসেবেও উল্লেখ করা হয়েছে। এর অর্থ হল আপনার ক্ষেত্রগুলোতে সালফার প্রয়োগ করা একেবারে প্রয়োজনীয় হয়ে উঠেছে। প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টগুলিতে 8 ধরনের অন্যান্য পুষ্টির প্রয়োজন হয়, যা একর প্রতি 100 গ্রাম থেকে 5 কেজি হারে প্রয়োজন। তবে এটি মাটি পরীক্ষা ছাড়া ব্যবহার করা উচিত নয়। আয়রন, তামা, ম্যাঙ্গানিজ, বোরন, ক্লোরিন এবং নিকেল প্রয়োজনীয় পুষ্টি। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের মতো এই মাইক্রো উপাদানগুলির পরিমাণও প্রয়োজন। এই মাইক্রো উপাদানগুলির দ্বারা ফসলের উৎপাদনশীলতা, গুণমান এবং উজ্জ্বলতা বিভিন্ন ধরনের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব মাটি পরীক্ষার পরে অনুমোদিত উপাদানগুলির পরিমাণ মতো ব্যবহার করা হয় তা নিশ্চিত করুন। এই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার কর্তৃক মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা ক্রমাগত মাটি পরীক্ষা করে তার রিপোর্ট জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। এই ধারাবাহিকতায় ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারও স্থাপন করেছে, যা আপনার নিজের রাজ্য পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত এবং এটি কৃষকদের বাড়ি থেকে প্রত্যন্ত গ্রামে ভ্রমণ করে। মাটির নমুনা নিয়ে একই দিনে সেই মাটিগুলি পরীক্ষা করা হয় এবং তাদের রিপোর্ট সেই কৃষকদের দেওয়া হয়। আপনার জমিতে কি উপাদানের অভাব রয়েছে এবং এই উপাদানটি পূরণের জন্যে আপনার কোন সার ব্যবহার করা উচিত সে সম্পর্কেও তাদের বিস্তারিত তথ্য জানানো হয়। ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড কর্তৃক এই সমস্ত সুবিধেও বিনামূল্যে সরবরাহ করা হয়। এর সুবিধা নিন এবং আপনার জমির মাটি পরীক্ষা করে আপনিও মৃত্তিকা কার্ড সংগ্রহ করুন। সেই কার্ডে উল্লেখিত বা অনুমোদিত উপাদানের পরিমাণ ব্যবহার করুন, যাতে আপনার ক্ষেতের মাটি ভালো হয়, ফলন বৃদ্ধি পায় এবং আপনি আপনার উৎপাদন বৃদ্ধির পূর্ণ সুবিধা গ্রহণ করতে সক্ষম হন। এখন প্রশ্ন জাগে, কিভাবে এবং সঠিকভাবে মাটি পরীক্ষা করার জন্য নমুনা নিতে হবে এবং কোথায় পাঠাতে হবে। এজন্য আমরা আপনাকে বলতে চাই যে মাটির নমুনা নিতে হলে প্রথমেই আপনার ক্ষেত সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে হবে, যেমন ক্ষেতে ফলন কোথায় বাড়ছে, কোথায় কাজ হচ্ছে বা মাটির ওপরের স্তরটির রং কোথাও কালো, কোথাও বাদামি, কোথাও সাদা। সেচ দিলে জল কোথাও শুকিয়ে যায়, কোথাও দাঁড়িয়ে থাকে। উপরোক্ত বৈষম্যের ভিত্তিতে তাদের আলাদা করুন। মাটির নমুনা আলাদা করে নিতে হবে। আপনি যদি মনে করেন
যে পুরো ক্ষেত জুড়ে মাটির নমুনা একই রকম, তাহলে সর্বোচ্চ 1 একর বা 1 হেক্টর জমি থেকে মাটির নমুনা নিতে হবে। মাটির ভেতরে 15 থেকে 25 সেন্টিমিটার গভীরতার একটি ইংরেজির ভি আকৃতির গর্ত তৈরি করুন এবং মাঝখানে মাটি সরিয়ে ফেলে দিন। প্রান্ত থেকে একটি সম্পূর্ণ স্তর সরান। উপর থেকে নিচে 2 থেকে 3 সেন্টিমিটার পুরু। আর হ্যাঁ, মনে রাখবেন, ওপরের নমুনা সংগ্রহের জন্যে কোনো সার ব্যাগ ব্যবহার করবেন না, কারণ আপনি যদি কোনো সারের ব্যাগ ব্যবহার করেন তবে সারের পরিমাণে যে উপাদানগুলি থাকবে তা যেমন ইউরিয়াযুক্ত ব্যাগে রাখলে নাইট্রোজেনের পরিমাণ বেশি হবে, ডিএপি বস্তায় রাখলে ফসফরাস ও নাইট্রোজেন বাড়বে। প্লাস্টিকের পলিথিন ব্যাগ বা কাগজে এই মাটির নমুনা নিতে হবে। 300 থেকে 400 গ্রাম মাটি সংগ্রহ করুন। আর একটা বিষয় মনে রাখতে হবে যে মাটি ভিজে গেলে কখনোই সূর্যের আলোতে শুকোতে নেবেন না। সূর্যের প্রচণ্ড তাপের কারণে আপনার ক্ষেতের উপাদানের পরিমাণ বাষ্পীভূত হতে পারে এবং এতে পাওয়া উপাদানের পরিমাণ কমে যেতে পারে। দ্বিতীয়ত, মাটি ভেজা অবস্থায় থাকলে নমুনার সঙ্গে এর ভেতরে মাটি ও মাটির নমুনা তথ্যপত্র রাখবেন না। অন্যথায় ল্যাবরেটরিতে পৌঁছে মাটির সঙ্গে নমুনা তথ্যপত্র গলে যাবে, যা পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্ট পড়তে ও দিতে অসুবিধে হবে। তদন্তের জন্য কোথায় পাঠাবেন? এটি একটি খুব বড় প্রশ্ন। এর জন্য জেলার কৃষি বিভাগ দ্বারা পরিচালিত মৃত্তিকা পরীক্ষার পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। আপনি সেখানে গিয়ে এটি পরীক্ষা করতে পারেন। আপনি খুব নামমাত্র বা কম ফিতে এটি ভালোভাবে পরীক্ষা করে তার রিপোর্ট পাবেন। সেখানে সম্ভব না হলে পানাগড়ের ম্যাটেক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের ল্যাবরেটরিতে আপনার নমুনা পাঠাতে পারেন এবং সেখান থেকে মাটির নমুনা পরীক্ষা করে তার রিপোর্ট পেতে পারেন। এই আলোচনার পর আমরা আশা করি আপনি আপনার ক্ষেতের মাটি পরীক্ষা করার জন্যে অনুপ্রাণিত হবেন এবং মাটি পরীক্ষা করার পর আপনি প্রয়োজনীয় সার ব্যবহার করে আপনার ক্ষেতের ফলন এবং আপনার আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন এবং এর মাধ্যমে আপনি আপনার খামার থেকে সর্বাধিক উপকার পাবেন। এছাড়াও অন্য কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে ফোন করুন। পরিশেষে ম্যাটেক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন পরবর্তী সম্প্রচারে আমরা আবারও আমাদের লোকেদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যার অধীনে আপনি কৃষি সম্পর্কিত নতুন নতুন বিষয় সম্পর্কে তথ্য পেতে সক্ষম হবেন এবং আপনার আয় বৃদ্ধি করে এর পূর্ণ সদ্ব্যবহার করতে সক্ষম হবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান কৃষি কথা। ভারত সরকারের রসায়ন ও সার মন্ত্রকের উদ্যোগে ম্যাটেক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার ঠিক বেলা 1টায়।